রামিসা হত্যার ক্ষোভে ফুঁসছে দেশ, দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ আইনমন্ত্রীর। কোনোভাবেই কমছে না হামের প্রকোপ, আরও 7 শিশুর মৃত্যু। উন্মুক্ত পদ্ধতি নয়, আন্তর্জাতিক সংস্থা থেকে টিকা নেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা। তীব্র বিরোধিতা অংশীজনের, গ্রাহকের পকেট কাটার কৌশল। পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরছেন, জানালেন ওয়াকারুজ্জামান। যে কোনো ত্যাগ শিকারের প্রস্তুত বিমান ও নৌবাহিনী। দেখছিলেন টাউন 7 সংবাদ শিরোনাম। আম্মু, তুমি কষ্ট পেও না, আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার চিকিৎসা করব। শেষবার মাকে জড়িয়ে এমনটাই বলেছিল রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার 7 বছরের ছোট্ট শিশু রামিসা আক্তার। তবে ঘাতকের নৃশংসতায় তার সেই স্বপ্ন নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। পরিবারের ছোট্ট সন্তানকে হারিয়ে দিশেহারা মা বাবা। দেশের বিচার ব্যবস্থার ওপর গভীর আক্ষেপ প্রকাশ করেন তারা। ফারুক হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। ঘর জুড়ে একরাশ শূন্যতা, পড়ে আছে বই খাতা, নেই শুধু বই পড়বার সেই মানুষটা। রামিসা আক্তার মা বাবার ছোট্ট আদুরে সন্তান। পড়ালেখা খেলাধুলায় বরাবরই ছিলেন মেধাবী, হয়েছেন ক্লাসের ফার্স্ট, জিতেছেন অসংখ্য পুরস্কার। তবে সেসব আজ কেবল স্মৃতি। প্রিয় সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা। বিষাদের কালো ছায়া নেমে এসেছে পুরো পরিবার জুড়ে। ভারী হয়ে উঠেছে পল্লবীর ছোট্ট এই বাসাটি। সারাক্ষণ খেলাধুলা করতো, ওর পুতুল এইসব নিয়ে থাকতো, পুতুল টুতুল। আমি অসুস্থ থাকি বলেও ডাক্তার হবে। সর্বশেষ বলছে তুমি দাঁত ব্রাশ করো, স্কুলের সময় হয়ে গেছে, তুমি দাঁত ব্রাশ করো। দাঁত ব্রাশ করতো এই ঘরে আসছে, বাথরুমে যাবে। তখন ওর বোন যাইতেছে চাচার বাসা, তখন ওই গেটটা খুলে তাকাইছিল, তখন ওই থাবা বাইরে নিয়ে গেছে। ছোট্ট রামিসার প্রতিদিনের চাহিদা ছিল 10 টাকা। মেয়ের সেই গল্প বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা আব্দুল হান্নান মোল্লা। এই দরজার গোড়ায় বাবা আমাকে 10টা টাকা দাও, ও প্রতিদিনের চাহিদা। বাবা 10টা টাকা দাও, মানে কি করবা? বাবা চিপস খাবো। চিপস বলতে পারে না, বলে চিপস খাবো। আমি দুষ্টামি করে বলি 20 টাকা দেব, আমাকে দুধা খাওয়াইতে হবে। আমি দুধা খাওয়াবো না। তাহলে আমি চলে গেলাম। বাবা হিসাবে চাইবো যে আমার বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করছে, তার একটা ন্যায্য সঠিক বিচার হোক। এদিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় বিক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। অবিলম্বে ফাঁসি কার্যকর করার দাবি তাদের। আমরা দেখবো যে ওর ফাঁসি হচ্ছে, আমরা তাহলে শান্তি পাবো। আর না হলে ওরা আমাদের কাছে নিয়ে আসবে, পাবলিকের কাছে। আমরা এখানে আমাদের সন্তানের বিচার করে নেব। এই আসামিকে রেখে আপনি জেলের ভিতরে খাওয়াইছে, পড়াইছে, সবকিছু করছে। এই 48 ঘন্টার ভিতরে এই আসামিকে ইচ্ছা করলে ফাঁসি রায় দিতে পারতো। পারিবারিক দারিদ্রতার মধ্যেও এত সুন্দরভাবে একটা সন্তানকে গড়ে তুলেছে এই সন্তানটা, এবং কত ভালো ছাত্র তার ম্যাডাম, এই যে তার টিচার আমাদের সাথে, তারা হচ্ছে মানে আমরা যখন এই স্বপ্নটাকে গড়ে তুলি এবং এইরকম বিভৎস মানে আমরা আসলে এটা মেনে নিতে পারি না। আমার মনে হয় না বাংলাদেশের কোনো মা গত রাত্রে ঘুমাতে পেরেছে। গেল মঙ্গলবার পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচে রামিসার মস্তকবিহীন দেহ এবং বালতি থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মূল আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে পুলিশ প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিচার কাজ দ্রুত সম্পন্ন ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসও দেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
স্কুল শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডে ক্ষোভে ফুঁসছে দেশের মানুষ। এমন বাস্তবতায় সচিবালয়ে এই ইস্যুতে কথা বলেন সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী। এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেবে আইনশৃঙ্খলা বাহিনী। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। সাময়িক সময়ের জন্য জনগণের যে ক্ষোভ সেটাকে মেটানোর জন্য যদি আমরা সব বিষয়ে দ্রুততম আইন প্রণয়ন করি বা আদালত সৃষ্টি করি, সেই বিষয়টা আমার মনে হয় সকল ক্ষেত্রে সঠিক নয়। এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, অপরাধীকে কোনোভাবেই পার পেয়ে যেতে দেয়া হবে না। আমরা চার্জশিট রেডি করে যখন মামলা ট্রায়ালের জন্য পাঠাবো, জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে এটা ক্লোজ করতে পারবেন। এখন বিচার বিভাগের উপর তো আমরা করতে পারবো না। আমাদের জায়গা থেকে আমরা পাবলিক প্রসিকিউটরকে বলে দিতে পারবো যে প্রতিদিন কোনো অ্যাডজনমেন্ট এখানে হবে না। আর যেখানে দুইজন আসামি সম্ভবত ইতিমধ্যেই 164 করেছে, তো 164-এর আসামিদেরকে তো আমাদেরকে টাস্কে নিতেই হবে। বিচার নিয়ে রামিসার বাবার হতাশার ব্যাপারেও মন্তব্য করেন আইনমন্ত্রী। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি, সেটাই হবে আমাদের জবাব। মন্ত্রী জানান, রাজনৈতিক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ মামলা বিবেচনায় নেওয়া হয়নি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 1661 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। দেশে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 46,407 শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে 42,336 শিশু। এই সময় হামের উপসর্গে মারা গেছে 405 জন, আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 83 জনের। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 488 জনে। উন্মুক্ত পদ্ধতিতে নয়, আন্তর্জাতিক সংস্থা থেকে টিকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সাফল্য অর্জিত হয়েছে। এই কর্মসূচিটি বন্ধ হবে না, বরং ইপিআই কর্মসূচির সঙ্গে নিয়মিতভাবেই চলবে। তিনি জানান, হামের টিকাদানের সঙ্গে জড়িত কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। আশ্বস্ত করেন, বর্তমানে দেশে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। সিরিঞ্জ সংগ্রহ করা হয়েছে 11 লাখ। বর্তমানে ভিটামিন এর কিছুটা স্বল্পতা থাকলেও ইউনিসেফের সহায়তায় শিডিউল সময়ের আগেই তা সংগ্রহ করা হয়েছে। জানান, ঈদের পর ভিটামিন এর ম্যাসিভ ক্যাম্পেইন শুরু হবে। চিকিৎসকদের পূর্ণ নিরাপত্তার জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন আনসার এবং 1 জন সশস্ত্র প্লাটুন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। জেলা পর্যায়ের হাসপাতালেও ঈদের পর কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। অতীতে অনেক ব্যর্থতা ছিল, আপনারা জানেন। প্রাইভেটে কিনবে না, পাবলিকে কিনবে, বিদেশ থেকে নিবে না, প্রাইভেটে কিনবে, বা অনেকের সতর্কহীন অবস্থায় ছিল। আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলেও টিকা কার্যক্রম বিশেষ করে কোনো টিকা কার্যক্রম হয়, তারা এরপর প্রায় 2 বছর ক্ষমতায় ছিল। এই এমআরআই টিকার কোনো কার্যক্রম তারা গ্রহণ করেনি। দেশে প্যান্ডেমিক জাতীয় জিনিসকে মোকাবেলা করার জন্য সাফিসিয়েন্ট আইসিইউ ছিল না, নিউনেটাল ভেন্টিলেটর ছিল না, আপনার অক্সিজেন কনসেন্ট্রেটর দেয়নি, কোনো জিনিসই বাচ্চাদের নিউমোনিয়া স্টেজিক্যালি কি ট্রিটমেন্ট হিসেবে কিছুই ছিল না। একটা বাচ্চা যখন মারা গেল মহাখালীতে ফার্স্ট মার্চের শেষ দিকে, তখন থেকে আমাদের এটা নিয়ম, সেদিকে আমরা সাথে সাথে এই জিনিসটা নজরদারি করলাম, খোঁজ নিয়ে দেখলাম আমাদের টিকা দেওয়ার ব্যবস্থা নেই। 6টি বিতরণ কোম্পানি সবাই 6 থেকে 10% পর্যন্ত ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিআরসির গণশুনানিতে। তবে কোম্পানিগুলোর এমন প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন নাগরিক প্রতিনিধিরা। কোম্পানিগুলোর লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেয়া অন্যায় বলে মত দেন তারা।
আরইবি 5.9%, ডেসকো 9.67%, ডিপিডিসি 6.97% এবং অজি পাডিকো সর্বোচ্চ 10% ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব করেছে। নেস্কো উইবিট প্রতি 1.2 টাকা বাড়ানোর প্রস্তাব করেছে। পরে শুনানিতে নাগরিক প্রতিনিধিরা কোম্পানিগুলোর এমন প্রস্তাব তীব্র সমালোচনা করেন। কোম্পানিগুলো লুটপাট, দুর্নীতি, অনিয়মের কারণে তৈরি হওয়া বিপুল লোকসানের বোঝা এভাবে জনগণের ঘাড়ে তুলে দেয়া অন্যায় বলে মত দেন তারা। লোকসানি কোম্পানির কর্মকর্তার ছেলেমেয়েরা কিভাবে সবাই বিদেশে পড়ছে এমন প্রশ্নও তোলা হয় নাগরিক সমাজের পক্ষ থেকে। রাজধানী কৃষিবিদ মিলনায়তনে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে এই গণশুনানির আয়োজন করে এনার্জি রেগুলেটরি কমিশন। শীঘ্রই সেনাবাহিনী ব্যারাকে ফিরবেন জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কুমিল্লা সেনানিবাসে সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ওয়াকারুজ্জামান বলেন, এরই মধ্যে অনেক সেনা সদস্য ব্যারাকে ফিরেছেন। এখনও 16 থেকে 17 হাজার সদস্য দেশের 62 জেলায় কর্মরত আছেন। যতক্ষণ সরকার চাইবে সেনাবাহিনী মাঠে কাজ করে যাবে। বর্তমানে ফুয়েল ডিপোগুলোতেও সেনাবাহিনী মোতায়েন আছে বলেও জানান সেনাপ্রধান। আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো। তারপরেও দেশের প্রয়োজনে আমাদের কিছু কাজ করে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে আমাদেরকে মাঠে থেকে বিভিন্ন কাজ করবো। যেমন এখন ফিউল ডিপোগুলোতে আমাদের ডিপ্লয়মেন্ট আছে। তো এরকম টাইম টু টাইম বিভিন্ন কাজে আমাদের হয়তো সরকারকে সহায়তা করতে হবে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে। পেশাদারিত্ব, সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে বাহিনীটি জাতীয় ও আন্তর্জাতিক মহলেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সকালে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ খান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয়া বিমান বাহিনী বহু প্রতিকূলতা অতিক্রম করে আজ গৌরবোজ্জ্বল অবস্থানে উপনীত হয়েছে। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তায় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বলেও জানান বিমান বাহিনী প্রধান। একটি ক্রেডিবল এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি শুধুমাত্র সামরিক শক্তির প্রতীক নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তার অন্যতম ভিত্তি। বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং অ্যাজাইল বিমান বাহিনী গড়ে তোলা। দেশের প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকার করতে সর্বদা প্রস্তুত নৌবাহিনীর সদস্যরা, বলেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে পটুয়াখালীর কলাপাড়ার বানুজা শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে 441 জন নবীন নাবিকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি জানান, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে সম্প্রতি নৌবহরে 2টি হেলিকপ্টার, 2টি আনম্যানড এরিয়াল ভেহিকেল, 4টি মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট, 5টি পেট্রোল বোট অন্তর্ভুক্ত করার পাশাপাশি নিজস্ব ডাটা সেন্টার ও নেভি নেটওয়ার্ক স্থাপন, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও এন্ট্রি ড্রোন সিস্টেম সহ আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের কাজ চলছে। এছাড়া নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডগুলো নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণ এবং বন্দর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর আগে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান। অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। গ্রামের উন্নয়নকে অগ্রাধিকার না দিয়ে শুধু শহর কেন্দ্রিক উন্নয়ন করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে একটি পাকা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মঈন খান বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, বরং গ্রামীণ ও সাধারণ মানুষের কল্যাণেও কাজ করে। 20 থেকে 25 বছর আগে থেকে তারেক রহমান দেশের বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যা ও দুঃখ দুর্দশার কথা শুনেছেন। মানুষের সেই দুর্ভোগ দূর করতে গ্রামীণ উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান ডক্টর মঈন খান। গ্রামের যদি উন্নয়ন না হয় তাহলে কিন্তু শহরের উন্নয়ন করে বাংলাদেশের উন্নয়ন কেউ করতে পারবে। আমাদের প্রধানমন্ত্রী জনাব
তারেক রহমান তিনি এই সত্য উপলব্ধি করেছেন এবং উপলব্ধি করেছেন বলেই তিনি কিন্তু তৃণমূলের রাজনীতির প্রচলন করেছেন বাংলাদেশে। প্রায় 20-25 বছর আগে থেকে তিনি বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা জেনেছেন। আজকে তিনি প্রধানমন্ত্রী হবার পরে এই যে রাস্তা, সেটা কিন্তু তারই প্রতিফলন। ঈদ সামনে রেখে হিলি স্থলবন্দরের পাইকারি মশলার বাজার এখন জমজমাট, বেড়েছে বেচাকেনা। গত বছরের তুলনায় এবার মশলার দাম কম থাকায় স্বস্তি ক্রেতাদের মাঝেও। ভালো মশলার আশায় বেচাকেনা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর আমদানিকারকরা বলছেন, ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ মশলা আমদানি হওয়ায় দাম বাড়ার আশঙ্কা নেই। কুদ্দুস আলী খানের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মনির শুভর ডেস্ক রিপোর্ট। সপ্তাহ ঘুরলেই কোরবানি ঈদ, তাই জমে উঠেছে হিলি স্থলবন্দরের পাইকারি মশলার বাজার, বেড়েছে বেচাকেনা। এবছর ভারত থেকে পর্যাপ্ত মশলা আমদানি হওয়ায় দামও রয়েছে ক্রেতাদের নাগালে। প্রতিদিন সকাল থেকে মশলার দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। গত বছরের তুলনায় চলতি মৌসুমে মশলার বাজার ঠান্ডা, প্রায় সব ধরনের মশলার দামই কমেছে। সাদা এলাচ গত বছর বিক্রি হয়েছে প্রতি কেজি 5,500 থেকে 5,800 টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে 4,200 থেকে 4,500 টাকায়। গত বছর কালো এলাচ কেজি প্রতি দাম ছিল 3,000 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 2,400 থেকে 2,500 টাকায়। এর বাইরেও কমেছে জিরা, লবঙ্গ আর গোলমরিচের দামও। হিলিতে আসলে আসলে কি মশলার একটু দাম কম পাই দেখে এই জন্য হিলিতে আসছি। এবার একটু জিরার অন্তত দামটা একটু কম আছে, মোটামুটি দাম একটু কম, গতবারের চেয়ে একটু কম। ব্যবসায়ীরা বলছেন, আগে থেকেই মশলা আমদানি হওয়ায় এবার বাজার স্থিতিশীল। পর্যাপ্ত পরিমাণ মশলা থাকায় আশঙ্কা নেই দাম বাড়ার। মশলার দাম নিম্নমুখী হওয়ায় সারা বাংলাদেশ থেকে ক্রেতারা এসে মশলা কিনে অনেক আনন্দিত এবং খুশি হচ্ছেন। বর্তমানে আমদানি বেশি হয় এবং এটা তো মশলার ভর মৌসুম। এখন সাদা এলাচগুলো 4,000, 4200, 4500 এরকম বিক্রি হচ্ছে। প্রতি বছরের মতো এবার হিলি বন্দর দিয়ে মশলা আমদানি স্বাভাবিক আছে, যাতে বাজারে মশলার কোনো সংকট না হয়, জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রত্যেকটা মশলা আইটেম আমদানি চলমান আছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আমদানির এই ধারা অব্যাহত থাকলে এবং বাজার মনিটরিং সঠিকভাবে করা হলে ঈদের আগ পর্যন্ত মশলার দাম ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন প্রকল্পের কাজ চলছে 8 থেকে 10 বছর ধরে। কিন্তু এসব প্রকল্পের শতভাগ কাজ শেষ না হওয়ার কারণে জনগণ প্রকৃত সেবা পাচ্ছে না। বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী ডিসেম্বরের মধ্যে চলমান সব প্রকল্পের কাজ শেষ করার আশ্বাস দেন। চট্টগ্রাম বন্দর দিয়ে জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি দেশের জনগণ, শ্রমিক, কর্মচারী, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। খুলনায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর জোড়াগেটে কোরবানির পশুর হাট 2026 উদ্বোধন করেছেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সকালে এই পশুর হাটে উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি মাঠ পরিদর্শন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বরিশাল নগরীর পরেশ সাগর মাঠে বরিশাল শিল্প ও বাণিজ্য মেলা 2026 উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ। জেলা প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবাদুল হক চান এই সংবাদ সম্মেলন করেন। এ সময় মেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি। আগামীকাল শুক্রবার বিকেল 4:30টায় মেলার উদ্বোধন হবে। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম আচালং পাড়ায় বিশুদ্ধ ওয়াটার পয়েন্ট, স্পোর্টস ক্লাব ও কম্পিউটার ক্লাব স্থাপন করেছে সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন। দুপুরে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি এসবের উদ্বোধন করেন। স্থানীয়রা জানান, নতুন ওয়াটার পয়েন্টটি শতাধিক পরিবারের নিরাপদ পানির চাহিদা পূরণ করবে।
জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এপেক্স কাঠামো নির্বাচন 2026 অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সংলাপ ফোরামের আয়োজনে দুপুরে সদর উপজেলা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা সাস ও স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় এই নির্বাচন হয়। নির্বাচনে 7টি পদের বিপরীতে 21 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নরসিংদীতে আদালতের স্থিতি অবস্থা অমান্য করে মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানার দেয়াল ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে। দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে স্থানীয় রাজু মোল্লা নামের এক ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ করে কারখানা কর্তৃপক্ষ। কোম্পানির পক্ষে প্লান্ট ম্যানেজার তুহিন রুমি লিখিত বক্তব্যে ইতিমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার সহ নিরাপত্তা দাবি করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সেভেন শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রামিসা হত্যার ক্ষোভে ফুঁসছে দেশ, দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদনের নির্দেশ আইনমন্ত্রীর। কোনোভাবেই কমছে না হামের প্রকোপ, আরো 7 শিশুর মৃত্যু। উন্মুক্ত পদ্ধতি নয়, আন্তর্জাতিক সংস্থা থেকে টিকা নেওয়া হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিদ্যুতের দাম ভোক্তা পর্যায়ে 10% পর্যন্ত বাড়াতে চায় বিতরণ সংস্থা। তীব্র বিরোধিতা অংশীজনের, গ্রাহকের পকেট কাটার কৌশল। পরিস্থিতি স্থিতিশীল হয়, সেনা সদস্যরা ব্যারাকে ফিরছেন, জানালেন ওয়াকারুজ্জামান। যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত বিমান ও নৌবাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।